স্বরে গাম্ভীর্য ভাব দেখে অদ্রিজা আশ্চর্য চোখে তাকালো। ওই মুখখানা অবলোকন করতে রুদ্ধর গাম্ভীর্য এক মুহূর্তে বিনষ্ট হয়ে গেল। হাত বাড়িয়ে চায়ের কাপটা নিয়ে বউয়ের পানে তাকিয়ে থেকেই তাতে চুমুক বসালো। স্বামীর এমন তাকানো দেখে অদ্রিজা চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এবার আর রুদ্ধ কিছুই বলল না। আরেক চুমুক চা পান করে বউয়ের ওপর হুকুম জারি করলো, এখনই তৈরি হয়ে নিন। তৈরি হতে যাবে কেন সে? প্রশ্ন জাগ্রত হতেই অবাক চোখে তাকিয়ে শুধিয়ে উঠল। কেন? কারণ আপনি এখন ভার্সিটিতে যাবেন। তৎক্ষণাৎ স্বামী থেকে এমন জবাব পেয়ে অদ্রিজার অবাকতার মাত্রা বেড়ে দ্বিগুণ হলো। প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে তাকিয়ে রইল। রুদ্ধ না বলতেই সব যেন বুঝে গেল। চায়ের কাপটা হাত থেকে রেখে দিয়ে অদ্রিজার মুখপানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে আওড়ালো, আমি যাই। আজ থেকে আপনি নিয়মিত ভার্সিটি যান, নিয়মিত ক্লাস করে পরীক্ষা দিন। লোকটা সব জেনেও এমন আবদার কেন করছে? কি জবাব দিবে এখন? আব্বুও তো কাছে নেই। বড্ড অসহায় মনে হলো নিজেকে। আমতা আমতা করে উঠল, আমি মানে আমি যেতে চাই না আসলে। রুদ্ধ আর বলার সুযোগ দিল না। দুপা এগিয়ে বউয়ের নিকটে দাঁড়িয়ে নিজের একটা হাত রাখলো মেয়েটার চুলের ওপর। শান্ত দৃষ্টি নিক্ষেপ করে শীতল কণ্ঠে বলে উঠল, কোনো কারণ শুনতে চাইনি আমি। শুধু আমার উপর ভরসা রাখুন। সব কিছু ঠিক করার একটা সুযোগ তো দিন আমাকে। জানি সব আগের মতন ঠিক করা সম্ভব নয়, কিন্তু কথা দিচ্ছি আপনার এই ভয় দূর করে একদিন আপনার মুখে হাসি ঠিকই ফুটাবো। অদ্রিজা এই ব্যক্তিগত এমপির বিষয়ে তেমন কিছুই জানে না। এতদিনে শুধু বুঝতে সক্ষম হয়েছে যে লোকটা ভাই বোন অন্তঃপ্রাণ আর অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক। শোনা মুখে শুনেছে লোকের নাকি প্রচণ্ড রাগও আছে, হয়তো থাকাটাও স্বাভাবিক। কিন্তু সেই লোকটাকে তার নিকট তারই সুখের জন্য অনুরোধ করতে দেখে চোখ ভরে উঠল। এরপরেও কি লোকটাকে ফিরিয়ে দেওয়া সম্ভব? তার উপর লোকটা তার স্বামী, অধিকার নিয়ে যা কিছু করতে পারে। তবুও লোকটা তাকে অনুনয় করছে। লোকটা এমন কেন? অদ্রিজা মস্তক স্বাভাবিকভাবেই নিচু হয়ে গেল। উল্টো ঘুরে কাবার্ডের দিকে এগিয়ে গেল। তা দেখতেই রুদ্ধর অধর কোণে খুশির ঝিলিক দেখা দিল। হাসি আড়াল করে শান্ত স্বরে ফের নির্দেশ দিল, আপনার জন্য জামাও রাখা আছে, শাড়ির পরিবর্তে জামা পরে গেলে ভালো হয়। ভীতু অদ্রিজার স্বামীর ইচ্ছে বুঝতে এক চুল পরিমাণ অসুবিধা হলো না। পছন্দসই এক সেট পোশাক নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে এলো। ড্রেসিং টেবিলের সম্মুখে আসতেই রুদ্ধ পুনরায় আওড়ালো, বেশি সাজার প্রয়োজন নেই, আর শুধু একটা হিজাব পরলেই চলবে। অদ্রিজা টাসকি খেলো এবার। সে কি স্বাস্থ্য নাকি? আর থেকে থেকে এমন নির্দেশনা দিচ্ছে কেন? লোকটা কি তার ভয় এতটুকু বুঝতে পারছে না, নাকি বুঝেও তা আমলে নিচ্ছে না? কোনো মতে মাথা আছড়ে চুলগুলো বেঁধে নিয়ে একটা হিজাব এনে মাথায় জড়াতে শুরু করলো। আকস্মাৎ কিছু একটা মনে পড়তেই দর্পণের মাঝেই স্বামীর পানে তাকিয়ে জড়ালো স্বরে বলে উঠল, কিন্তু আমার বইপত্র তো কিছুই আনা হয়নি। ভার্সিটি পৌঁছাতে পৌঁছাতে সব হাতের কাছে পেয়ে যাবেন। কিভাবে পাবে? জানতে ইচ্ছে হলেও কিছু জিজ্ঞেস করলো না। স্বামীর নির্দেশনা মোতাবেক তৈরি হতেই রুদ্ধ রুম থেকে বেরিয়ে এলো। পিছু পিছু অদ্রিজাও এলো। অদ্রিজাকে নতুন বেশে দেখে সবাই কিছুটা আশ্চর্য হলেও রুদ্ধর মুখে সব শুনতেই স্বাভাবিক হয়ে এলো। দুজন একই সাথে ব্রেকফাস্ট করে শ্বশুর শাশুড়ির সম্মতি নিয়েই স্বামীর সাথে চলল নতুন পথের দিশায়। সময় পেরোতেই ভার্সিটির সম্মুখে এসে উপস্থিত হলো। রুদ্ধ গাড়ি থেকে নেমে দাঁড়ালেও অদ্রিজা ঠায় বসে রইল নিজের স্থানে। রুদ্ধ হতাশ হয়ে নিজেই এগিয়ে দরজা খুলে মেয়েটার হাত ধরে নিচে নামালো। অদ্রিজা নামতেই নিচের মুখ লুকানোর চেষ্টা করলো, যা চাক্ষুষ হতে রুদ্ধ চোখের চাহনি শক্ত হয়ে উঠল। যেখানে বাকি মেয়েরা ভার্সিটি এসে হাসি মুখে ঘুরে বেড়ায়, আনন্দ করে, সেখানে এই মেয়েটা মুখ লুকানোর চেষ্টা করছে। এটা যেন রুদ্ধ মেনে নিতে পারল না। মেয়েটার ধরা হাতেও চাপও বৃদ্ধি পেল। হাতের চাপ পড়ায় অদ্রিজা ব্যথায় চোখ তুলে তাকালো। রুদ্ধ বুঝতে পেরে হাতটা ছেড়ে দিল। অদ্রিজা কিছু ভাবারও সময় পেল না। তার পূর্বেই সেখানে আরেকটা গাড়ি এসে স্থির হলো। গাড়ি থেকে নাসিম নেমে দাঁড়ালো। ভাবিকে দেখে মিষ্টি হেসে সালাম করে সাথে আনা ব্যাগখানা বাড়িয়ে দিল। অদ্রিজা এতক্ষণে বুঝতে সক্ষম হলো তার ব্যাগ এখানে কিভাবে এলো। অদ্রিজা আলতো হাসার চেষ্টা করে ধন্যবাদ জানালো। রুদ্ধ নাসিমকে আর যেতে দিল না। পুনরায় বইয়ের একটা হাত নিজের আঁচলায় নিয়ে নাসিমকে সঙ্গে নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো।
রুদ্ধ সম্মুখে তাকিয়ে অগ্রসর হতে হতেই বউকে উদ্দেশ্য করে বলল, ব্যাগের ভেতর আপনার ফোনটাও রাখা আছে, দেখে নিন। অদ্রিজা এবার ভারী আশ্চর্য হলো। সে তো লোকটাকে বলেনি যে সে তার ফোন কল ও বাড়িতেই রেখে এসেছে। তাহলে লোকটা জানলো কিভাবে? লোকটা কি সর্বজান্তা নাকি? তবে মনে ভালো লাগার রেশ ফুটে উঠল। স্বামীর কাছে খুশি মনে স্বামীর পায়ের সাথে পা মিলিয়ে চলতে শুরু করলো। ঘড়িতে তখন সকাল 8টা। তবুও নরম বিছানায় ঘুমে মগ্ন প্রিয়তা। রাতভর কি করেছে সেই জানে, যে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। তবে তার এই শান্তির ঘুম পছন্দ হলো না তার দাদি খাদিজা বেগমের। তিনি ধীর পায়ে নাতনির রুমে প্রবেশ করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। বয়স্ক ভারী আওয়াজে গমগম করে উঠলেন, এই সেমরি, এখনো উডোস না কেন? এখন কি পইরা পইরা ঘুমানোর সময়? কলেজে যাইতি না আজ? এমনিতেই ওর বাপ দামরি মাইয়ারে বিয়াও দেয় না, আর পড়ালেখা ঠিক মতো হরে না। মাইয়া মাইনষের এত পইরা হইব কি? তা পড়বি যখন কলেজ ঠিক মতো যাইবার পারস না। দাদির চিৎকার শুনে প্রিয়তা ঘুমের মাঝে একটা বালিশ তুলে কানে চাপা দিল। পরক্ষণে উঠে বসে রাগত্ব স্বরে বলল, এই বুড়ি, সকাল সকাল আবার মাথা খাচ্ছ কেন? বরের সাথে ঝগড়া করে এসেছো বুঝি? জ্বালিয়ে ছাড়লো আমাকে। একে তো বেলা করে উঠেছে, তারপর আবার রাগ দেখাচ্ছে। ভেবেই আরো রেগে গেলেন খাদিজা বেগম। এই সেমরি, ভুলভাল বকস কে? জানোস না আমার তিনি অনেক দিন আগে আমারে সাইডা চইলা গেছে। খালি বড় হইছস, কিন্তু আজও ভদ্রতা শিখাইতে পারলাম না তরে। প্রিয়তা মুখ ভেঙিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে আগাতে আগাতে বলল, যাবেই তো, তোমার মতো দজ্জাল বুড়ির কাছে কেউ থাকতে পারে? আমি শিওর তুমি এখন আবার দাদাইকে ঘুমের মাঝে খিস্তি দাও। যাও তো এখান থেকে, সকাল সকাল মাথা খেতে হাজির হও। নাতনিকে ওয়াশরুমে ঢুকে দরজা আটকাতে দেখে খাদিজা বেগম নিজের মতো বকবক করতে করতে চলে গেলেন। প্রিয়তা ফ্রেশ হয়ে বেরিয়ে ঘড়ির দিকে চোখ পড়তেই উষ্টা খেলো। ও খোদা, আজও এত লেট হলো। সে ভার্সিটি যাবে কখন? ভেবেই ব্যতিব্যস্ত হয়ে তৈরি হয়ে কোনো মতে ব্যাগটা নিয়ে দ্রুত নিচে নেমে এলো। মৃন্ময় সাহেব ডাইনিংয়ে বসে মেয়ের অপেক্ষায় আছে। পাশে খাদিজা বেগম বসা। প্রিয়তা দাদিকে দেখতেই ব্যাগটা রেখে বাবার পাশে বসতে বসতে চঞ্চল স্বরে শুধালো, বাবা, তোমার বাবার কি কোনো আক্কেল ছিল না নাকি? সকাল সকাল মেয়ের মুখে এমন প্রশ্ন শুনে মৃন্ময় সাহেব হতচকিত হলেন। কেসে উঠলেন তিনি। মায়ের পানে একটু তাকিয়ে বিভ্রান্ত স্বরে মেয়ের উদ্দেশ্যে শুধালেন, হঠাৎ এমন প্রশ্ন কেন? প্রিয়তা দাদির পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কটমটিয়ে বলে উঠল, আক্কেল থাকলে নিশ্চয়ই ব্যাক্কেল বেটিরে বিয়ে করতো না, দজ্জাল মহিলা একটা। তোমার মাকে এই বয়সে ভালো হতে বলো, না হলে কিন্তু তোমার বাবাকে জান্নাত থেকে তুলে এনে এই বেটির সামনেই তার প্রতিটা আমি অন্য বেটির লগে বিয়া দিয়ে দিব। খাদিজা বেগম হাতের কাছে রাখা একটা ফল ছুঁড়ে মারলেন নাতনির দিকে। রেগে ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, শোন মিনময়, তোর মাইয়ারে ভালো হইতো ক, নয়তো বিয়া দিয়া ইহান তো দূর হ। দিন দিন একটা বিয়াদব হইতাছে। বলে নাতি আর দাদি একে অপরের পানে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন চাহনি দিয়েই একে অপরকে ভস্ম করতে চাইছে দুজন। মৃন্ময় সাহেবের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। মা মেয়ের যন্ত্রণায় তিনি শেষ। ওনার ছোট ছেলেটা খেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, আর মেয়েটাকে দেখো নিশ্চিন্তে এখানে বসে ঝগড়া করে যাচ্ছে। মা নাকি মেয়ে, কাকে বুঝাবেন? বুঝলেন না। তাই উপায় না পেয়ে স্ত্রীকে ডেকে বলে উঠলেন, প্রিয়ন্তী, দ্রুত নাস্তা দিয়ে যাও, মেয়েটাকে বের হতে হবে তো। প্রিয়ন্তী বেগম স্বামীর ডাক শুনে দ্রুত নাস্তা দিয়ে গেলেন। প্রিয়তা মুখে দু লোকমা তুলেই বাবাকে বলে বেরিয়ে পড়ল। সপ্তাহে 5 দিনই মেয়েটা এমন করে, যেন এখনো সে বাচ্চা। কবে যে বুঝবে? একটা রিক্সায় চড়ে 20 মিনিটের মাথায় ভার্সিটি চত্বরে এসে থামলো। প্রিয়তা নেমে ভাড়া মিটিয়ে গেট পেরিয়ে সম্মুখে এগিয়ে গেল ধীর পায়ে। এখন আর তার মাঝে কোনো ব্যস্ততা নেই। তার তো ভার্সিটিতে আসতেই ইচ্ছে করে না, একা একা থাকতে হয়। আর সে তো শুধু সব নোট করে বান্ধবীকে দেওয়ার জন্য, না হলে একা একা সে আসতোই না। এমন নয় যে অদ্রিজা ছাড়া তার আর কোনো বন্ধু নেই, তবে অদ্রিজা ছাড়া কারোর সাথে তেমন সখ্যতাও তার নেই। তাই এখানে এলেই সব উৎফুল্লতা দূর হয়ে যায়। হঠাৎ হাঁটার মাঝে দেখতে পেল প্রায় স্টুডেন্টই কোথাও একটা যাচ্ছে। দেখে প্রিয়তা ভ্রু কুঁচকে তাকালো।
একজন জিজ্ঞেস করতেই সে জানালো প্রিন্সিপালের নির্দেশে সবাই অডিটোরিয়ামের দিকে যাচ্ছে। প্রিয়তা কৌতূহল হয়ে নিজেও এগিয়ে গেল। একটু আগাতেই সম্মুখে নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে দেখতে পেয়েই চমকে উঠে স্থির হয়ে দাঁড়ালো। মেয়েটা তো পরীক্ষা ছাড়া ভার্সিটিতে আসে না, আর আসলেও ঢেকে ঢুকে আসে। তাহলে আজ জবাব না পেলেও খুশি হয়ে দৌড়ে গিয়ে বান্ধবীকে জড়িয়ে ধরল। আকস্মাৎ এমন হওয়াতে অদ্রিজা কিছুটা ভয় পেয়ে গেল। পরক্ষণে বান্ধবীকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটে উঠল। প্রিয়তা পাশে দুলাভাইকে দেখে বান্ধবীকে ছেড়ে দিয়ে বলে উঠল। সালাম দুলাভাই। রুদ্ধ একপাশে হেসে জবাব দিল। সালাম শালিকা সাহেবা। প্রিয়তা আশায় অদ্রিজাকে তার কাছে ছেড়ে রুদ্ধ আগে আগে এগিয়ে গেল। প্রিয়তা অদ্রিজার একটা হাত পাকড়াও করে হাঁটতে হাঁটতে গর্বের সহিত বলল। ইস, কি ভালো লাগতেছে। সবাই এখন জানবে আমি এমপির শালী, সবাই আমাকে কত রেসপেক্ট দিবে। এখন ভাব দোস্ত, আহা কি মজা। অদ্রিজা হতাশ। মানুষ ভালো স্বামী পেয়ে গর্ব করে, আর এই মেয়ে এমপি দুলাভাই পেয়ে গর্ব করছে। আজব মেয়ে একটা। অদ্রিজার ভাবনার মাঝেই প্রিয়তা শুধিয়ে উঠল। এদিকে কই গেছিলি তুই, আর আজ হঠাৎ ভার্সিটি এলি যে? তোর এমপি দুলাভাইয়ের নির্দেশ এটা, আর মাত্র প্রিন্সিপালের রুম থেকে এলাম। প্রিয়তা থেমে দাঁড়ালো। কিছুই বুঝলো না কি হয়েছে বা হচ্ছে। চোখ পড়ল তাদের পাশাপাশি চলা নাসিমের ওপর। বিয়েতে দেখায় কোনো মতে চিনে ছেলেটাকে, তাই সালাম জানিয়ে নাসিমের উদ্দেশ্যেই বলল। আপনারা প্রিন্সিপালের কাছে কেন গেছিলেন ভাইয়া? নাসিমের এতক্ষণ মেয়েটার কথা শুনে বুঝতে বাকি নেই যে মেয়েটা খুব চাইল্ডিশ, তাই নিজেও মজার স্বরে বলে উঠল। আপনার দুলাভাই প্রিন্সিপালের কাছে গিয়েছিল আপনাদের নামে নালিশ জানাতে। হুঁশিয়ারি দিয়ে এসেছে যেন আপনারা দুজন ক্লাসে ব্যাংক মারতে না পারেন, যেন পরীক্ষায় ফেল করলে তাকে তৎক্ষণাৎ ফোন করে জানিয়ে দেয়। প্রিয়তার মুখ হা হয়ে গেল। দুলাভাই সত্যি এসব বলেছে? বিস্ময়কর স্বরে বলে উঠল। কিন্তু কেন ভাইয়া? নাসিম আড়ালে হেসে সম্মুখে অগ্রসর হয়ে আওড়ালো। এমপির বউ আর শালি যদি পরীক্ষায় ফেল করে তাহলে কি তার মান সম্মান থাকবে বলুন? সবাই দেখলেই বলবে এই যে এমপি সাহেবের ফুলটুসি শালি। তাই আগে থেকেই নিজের সম্মান বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার ভাই। এবার বুঝেছেন বিয়েন? প্রিয়তা বুঝলো ছেলেটা তার সাথে মজা করছে, তবে রেগে গেল না এতে, বরং হেসে উঠল জোরে। পুনরায় বান্ধবীর হাত ধরে পথ চলতে শুরু করে। উচ্চ আওয়াজে বলে ওঠে। চিন্তা করবেন না দুলাভাই, আজ থেকে মন দিয়ে পড়বো। দুলাভাইয়ের সম্মান নষ্ট হোক এমন কোনো কাজ করব না, প্রমিস। টেনে টুনে হলেও পাশ করে দেখাবো। অদ্রিজা না চাইতেও দুজনের কথায় কিছুটা হেসে ফেলল। সবাই অডিটোরিয়ামে আসতেই দেখল ছাত্রছাত্রীদের ঢল নেমেছে এখানে। এর কারণ কেউ বুঝলো না। সবাই শুধু একে অপরের পানে তাকাতে লাগলো। সবার নজর একপাশে নির্লিপ্ত মুখাবয়বে দাঁড়িয়ে থাকা এমপির ওপর। ছাত্রছাত্রীদের আর বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখলো না। রুদ্ধ এগিয়ে গিয়ে সবার সম্মুখে দাঁড়ালো। সবাই একবার দেখে নিয়ে সবাইকে আর অদ্রিজাকে অবাক করে দিয়ে অদ্রিজার একটা হাত ধরে নিজের পাশে দাঁড় করিয়ে দিল। মেয়েটার একটা হাত শক্ত করে ধরে রইল। এত মানুষের নজরে পড়ে অদ্রিজা ভয়, লজ্জায়, অস্বস্তিতে জড়সড় হয়ে উঠল। রুদ্ধর দিকে একটু চেপে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে তাকালো স্বামীর পানে। রুদ্ধ সেই দৃষ্টির মানে বুঝতেই সক্ষম হলেও পাত্তা দিল না। সবার পানে তাকিয়ে বলে উঠল। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, তবে আপনাদের কিছু জরুরি কথা বলতে চাই। আই থিঙ্ক আপনারা সবাই তো মেনে চলবেন। অদ্রিজা, প্রিয়তা সহ বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। লোকটা কি বলতে চায়, কেন এমন করছে? রুদ্ধ আর একবার বউয়ের মুখখানা দেখে নিয়ে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে গম্ভীর ভারী কি স্বরে বলে উঠল। আমাকে হয়তো অনেকেই চেনেন, না চিনলেও সমস্যা নেই। তবে আমার পাশে যে মেয়েটা দেখছেন, ইনি আমার স্ত্রী। এই মেয়েটাকে চিনে রাখবেন। মেয়েটার পানে কি খারাপ দৃষ্টিতে অত দূরে থাক। তার নামের সমালোচনা করার আগেও তার স্বামীর নামটা মনে রাখবেন। রুদ্রফি কাদের রুদ্ধ কথা খেলাপ করে পরিণাম ঠিক কতটা ভয়াবহ হবে তার নিশ্চয়তা আমি দিতে পারছি না। আমি জানি আপনারা বুদ্ধিমান, আপনাদের জন্য ইশারাই যথেষ্ট। এখন সবাই আসতে পারেন। পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে আছে। তবে রুদ্ধ থামতে শুরু হলো কোলাহল। সবাই এক এক ধরনের আলোচনা করতে করতে প্রস্তাব নিতে শুরু করলো। অনেকে তখনও অবাক হয়ে দাঁড়িয়ে রইল।
সেসবে পাত্তা দিল না রুদ্ধ। অদ্রিজা টলমলে আঁকিতে তাকিয়ে রইল নিজস্ব পুরুষের পানে। লোকটা কি তার জন্য পুরো ভার্সিটির সাথে লড়াই করতে চাইছে নাকি? তাকে আড়ালে রেখে তখন প্রিন্সিপাল স্যারের সাথেও কি জানি আলোচনা করে এলো। লোকটা এত কিছু তার জন্য কেন করছে? এর প্রতিদান সে কিভাবে দিবে? চোখ ফেটে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই রুদ্ধতা যত্নের সহিত নিজের হাতের পৃষ্ঠে মুছে দিল। চোখের ইশারায় ভরসা দিল। প্রিয়তা সব অবলোকন করে খুশি হয়ে চিৎকার করে উঠল, উফ, কি দিলেন বস, একেবারে জিও। মেয়েটার কথায় রুদ্ধ পুনরায় একপাশে হাসল। নিজেও বউয়ের মুখপানে তাকিয়ে থেকে হাসি মুখে কিছুটা উচ্চ আওয়াজে বলে উঠল, কেয়ারফুলি টেক কেয়ার অফ মাই ওয়াইফ, মাই ডিয়ার এমপ্লয়ি সাহেবা। প্রিয়তা সম্বোধন শুনে খিলখিল করে হেসে উঠল। প্রিয়তাকে ইশারায় কাছে যেতেই প্রিয়তা গিয়ে বান্ধবীকে জড়িয়ে ধরল। রুদ্ধ দুজনকেই সাবধানে থাকতে বলে বিদায় জানিয়ে নাসিমকে সাথে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। অদ্রিজা সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বান্ধবীর হাত ধরে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। তবে বুক জুড়ে উচাটন শুরু হয়ে গেল। স্বামীর আস্থায় ভয় কিছুটা কমলেও মনের একাংশ জুড়ে এখনও ভয়েরা জড়সড় হয়ে আছে। মন বারবার বলছে কি হবে এরপর? সামান্য কথাতেই কি সবাই চুপ থাকবে? সবাই তাকে কটু কথা শোনানো থেকে বিরত থাকবে? সে কি আদৌ এসব থেকে নিস্তার পাবে শেষ পর্যন্ত? ভাবি, আপনার গাড়ি এদিকে অপেক্ষা করছে। ছুটি শেষে গেট পেরিয়ে বান্ধবীর হাত ধরে রাস্তায় পা রাখতেই শুনতে পেল এক পুরুষের কণ্ঠে ডাক। শুনতেই স্থির হয়ে দাঁড়িয়ে সম্মুখে তাকিয়ে দেখতে পেল নাসিম গাড়ির কাছে রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। তার মানে লোকটা তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়িও পাঠিয়ে দিয়েছে। সব দিকেই ধ্যান থাকে লোকটার। পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়তাকে বলল তার সাথে যেতে, কিন্তু প্রিয়তা মানল না, কারণ তারা সম্পূর্ণ দুদিকে যাবে। অদ্রিজা সময় ব্যয় না করে গাড়িতে চড়ে বসলো। নাসিমও তার দায়িত্ব পালন করতে গাড়ি ছুটিয়ে চলল মেঘমহলের উদ্দেশ্যে। অদ্রিজা জানালা গলিয়ে ব্যস্ত শহরের পানে চোখ রাখলো। আজ প্রথম ভার্সিটিতে ক্লাস করে মনটা ভীষণ ফুরফুরে হয়ে আছে। ক্লাসের কেউ কিংবা আশেপাশে কারোর মুখে কোনো কটু কথা শোনেনি। হয়তো আড়ালে বলেছে, তবে সে খুব একটা মাথা ঘামায়নি আজ। লোকটা যদি তার জন্য এত কিছু করতে পারে, তাহলে সেও এতটুকু হাসি মুখে মেনে নিবে। অদ্রিজা যখন ভাবনায় মশগুল, তখন তার ধ্যান ভঙ্গ করতে নাসিম ড্রাইভ করার মাঝেই শুধিয়ে উঠল, আমার সাথে যেতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো ভাবি? বাক্যটি কর্ণগোচর হতেই অদ্রিজা বাইরে থেকে চোখ সরিয়ে নাসিমের পানে তাকালো। এটা সত্যি যে তার কোনো ছেলের সাথে মেলামেশা তো দূর কথা, কথা বলতেও ভয় হয়। তবে এই ছেলেটাকে বিয়ের পূর্বদিন থেকেই দেখছে। যদিও সময়ের পরিমাণটা খুবই সীমিত, তবুও মন বলে ছেলেটা ভরসাযোগ্য। মুখে স্বীকার না করলেও কেমন ভাই ভাই ফিলিংস হয় তার। ছেলেটার চোখে সে কখনো তার প্রতি মিথ্যে সহানুভূতি দেখেনি। এটাই তার ভালো লাগে। অদ্রিজা কিছুটা হেসে মাথা নেড়ে ছোট করে উচ্চারণ করলো, না ভাইয়া। ভাবি তাকে ভরসা করছে। বুঝতে পেরে নাসিমের মুখে হাসি ফুটে উঠল। পুনরায় বলল, খারাপ না লাগলে একটা কথা বলবো ভাবি? বলুন। তৎক্ষণাৎ ভাবির জবাব পেয়ে নাসিমের হাসি দ্বিগুণ হলো। হাস্যবদনে বলে উঠল, ভাই কিন্তু খুব ভালো ভাবি, আপনাকে ভালো রাখবে অনেক। ভাইকে ভুল বুঝবেন না, আর কখনো ছেড়েও চলে যাবেন না। আপনাদের দুজনকে কিন্তু ভীষণ ভালো মানায়। নাসিমের বলা অর্ধেক কথার মানে বুঝতে সক্ষম হলো না অদ্রিজা। ভুল বোঝা বা দূরে সরে যাওয়ার কথাই বা কেন বলল? বিয়ে যখন হয়েছে তখন সে ছেড়ে কেন যাবে? ওই পুরুষটার মতো এত সম্মান যে কেউ তাকে কখনো দেয়নি, তাহলে এমন মানুষকে ভুল কী করে বুঝবে? মনে মনে ভাবলেও মুখে কিছুই উচ্চারণ করলো না। সিটে শরীর এলিয়ে দিয়ে পুনরায় চোখ রাখলো ধুলো ওরা রাস্তায়। ভাবিকে চুপ করতে দেখে নাসিমও নীরবতা ধারণ করে ব্যস্ত হাতে ড্রাইভ করতে শুরু করলো। সময় পেরোতেই মেঘমহলের সম্মুখে এসে গাড়িখানা স্থির হলো। গাড়ি থেকে দুজনেই নেমে দাঁড়ালো। অদ্রিজা বিদায় জানিয়ে চলে গেল বাড়ির ভেতরে। ভাবিকে ভেতরে প্রবেশ করতে দেখে নাসিম গাড়িতে চড়তে যাবে, তখনই পাশ থেকে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠস্বর। আরে নাছিম ভাইয়া যে আছেন কেমন? নাসিম থেমে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল ঈশানীর হাসি মুখখানা, হাতে কলেজ ব্যাগ ধরা, হয়তো ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে। মেয়েটা ভালোভাবে জিজ্ঞেস করায় নাসিমও ভালো করে জবাব দিল, ভালো।
আপনি কেমন আছেন ঈশানী ম্যাম? ম্যাম ডাক শুনে বোধ হয় ঈশানীর গর্ব হলো, ভাব দেখিয়ে বলল, ম্যামরা সর্বদা ভালোই থাকে। তা একটা কথা বলুন তো নাছিম ভাই, কি কথা দ্রুত বলুন। ছেলেটা কি অনেক ব্যস্ত আছে নাকি? থাকলে তার কি? ভেবে মুখ বাঁকিয়ে শুধালো। আমার ভাবি দেখতে খুব সুন্দর তাই না? এমন প্রশ্নে নাসিমের ভ্রু কুঁচকে এলো, তবুও জবাব দিল। হ্যাঁ ভাবি, দেখতে মাশাল্লাহ সুন্দর অনেক। জবাব পেয়ে ঈশানী ভাবুক হয়ে থুতনিতে আঙুল ঠেকিয়ে নাসিমের পানে তাকিয়ে বলল, জানেন আমার খুব আফসোস হয় আপনার কথা ভেবে, কারণ আপনি আমার ভাবির মতো সুন্দর একটা বউ 7 জনম সাধনা করেও পাবেন না। হয়তো ভুল করে একটা রাক্ষসী জুটে যেতে পারে। তার পথ রোধ করে এসব আজগুবি কথা বলার কোনো মানে হয় নাকি? সে সুন্দরী বউ বিয়ে করতে চেয়েছে। রাগত্বের স্বরে বলে উঠল, রাক্ষসী বউ জুটুক, তবে কোনোদিন আপনি না জুটুন। কথাটা শ্রবণ হতেই ঈশানীর মুখে আধা নেমে এলো। সে তো একটু মজা করছিল, তাই বলে ছেলেটা তাকে এভাবে বলবে, সে কি খুব খারাপ নাকি? খারাপ লাগা আড়াল করে মুখে রাগ ফুটিয়ে বলে উঠল, আমারও বয়ে গেছে আপনার মতো বিশ্রী লোকের বউ হতে। পৃথিবীর শেষ ছেলে আপনি হলো, কোনো দিন আপনাকে বিয়ে করব না। তাহলে তো আমি বেঁচেই যাই, ভাগুন এখান থেকে। এভাবে বলায় ঈশানীর এবার সত্যিই রাগ হলো। নাসিমের দিকে তেড়ে এসে যা মুখে আসলো তাই বলে উঠল, আপনার জীবনে কাটবে এইভাবে অন্যের বউদের নিয়ে যাওয়া আসা করতে। নিজের বউকে গাড়িতে চড়ানোর সৌভাগ্য আপনার কোনো দিন হবে না, দেখে নিন। মেয়েটা এভাবে তেড়ে আসায় নাসিম ভরকে গিয়ে দুপা পিছিয়ে গেল। কথাটা পুরোপুরি বুঝতে না পেরে শুধালো, মানে? মানে এই যে আপনি ভাবিকে রেখে গেলেন, মাঝে মাঝে আমাকে রেখে যান, কিন্তু আমিও তো কিছুদিন বাদে অন্যের বউ হব, সুন্দরী বলে কথা। আর শেষ কথাটা বলেছি কারণ আপনাকে কোনোদিন কোনো রাক্ষসীও বিয়ে করবে না, এটা মিলিয়ে নিন, কুৎসিত প্যাটা মানুষ। কথা শেষ করেই ধূপধাপ পা ফেলেই ভেতরে প্রবেশ করলো ঈশানী। মেয়েটাকে যেতে দেখে নাসিম স্বস্তির শ্বাস ফেলল। মেয়েটার জ্বালায় এ বাড়িতে আসাই যায় না। হয় বেহুদা কথা বলবে, নয়তো বেহুদা কাজ করবে। পাগল কোথাকার। আর এক মুহূর্তেও সময় ব্যয় না করে দ্রুতই গাড়িতে চড়ে সেখান থেকে কেটে পড়ল। নয়তো বলা যায় না এই মেয়ে পুনরায় ফিরে এসে তার পথ রোধ করে দাঁড়ালো। নাসিমের গাড়ি যেতেই আড়াল থেকে বেরিয়ে এলো ঈশানী। গাড়িটা যাওয়ার পানে তাকিয়ে মিষ্টি হেসে উল্টো ঘুরে ভেতরে চলে গেল। অদ্রিজা ভেতরে আসতেই দেখলো মায়ান হিয়ান দুজনেই বুকে হাত গুজে মুখ গোমড়া করে বসে আছে। আশেপাশে ঘিরে বড়রা দাঁড়িয়ে। কেন বুঝতে না পেরে এগিয়ে চাচি শাশুড়ির নিকট দাঁড়িয়ে শুধালো, দুজন এমন মুখ গোমড়া করে বসে আছে কেন চাচিমা? বৌমার কণ্ঠস্বর পেয়ে মরিয়ম বেগম মুখটা লটকে বলে উঠলেন, তোমার দেবরা এখান থেকে যেতেই যাচ্ছে না, এদিকে যাওয়া খুব প্রয়োজন। কি মুশকিল বলো তো। চলে যাবে শুনতেই অদ্রিজারও মন খারাপ হয়ে গেল। ছেলে দুটো এই দুদিন তার কাছে পড়েছিল, তাদের পাকা পাকা কথা তার মুখে হাসি ফোটাতো। একাকী সময় খুব সুন্দরভাবে কেটে গেছে। এখন চলে গেলে যে তার মন পড়বে ভীষণ। তবুও দুই দেবরের দিকে তাকিয়ে এগিয়ে গেল। ব্যাগটা পাশে রেখে দিয়ে দুজনের সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। দুহাত দুজনের গালে রেখে বলল, জেদ করছো কেন দুজন? পড়াশোনা আছে তো তোমাদের, তাছাড়া চাচুরও কাজ আছে। তোমরা কি বাচ্চা বলো? এরপর আবার যখন আসতে ইচ্ছে হবে আমাকে কল করে জানাবে, আমি তোমাদের ভাইয়াকে পাঠিয়ে দেবো, কেমন? আজ ফিরে যাও। মায়ান হিয়ান তখনও তাদের জেদে অটল। হিয়ান মুখ গোমড়া করে বলল, ওখানে আমাদের একটু ভালো লাগে না ভাবি, বাড়ির কেউ নেই সেখানে। আর আর কতদিন পর পর এসেই একদিন থেকেই নন্দে চলে যাই। প্রতিবার বলে এরপর এসে অনেক দিন তার আর থাকে না। বলতে বলতে হিয়ান ফুপিয়ে উঠল। তা দেখে মায়ানও ফুপিয়ে উঠল। অদ্রিজা অসহায় চাহনিতে তাকালো মরিয়ম বেগমের দিকে। ওনার মুখটাও কাদো কাদো হয়ে আছে। স্বামীর কাজের জন্য দূরে থাকে, আর বাড়ি আসলেই যাওয়ার সময় ছেলে দুটো এমন করবে। তখন সেখানে ঈশানী এলো। ভাইদের এভাবে দেখে আর তার বুঝতে বাকি নেই কি হচ্ছে এখানে। রামির সাহেব নিচে নেমে এলেন, ছেলেদের উদ্দেশ্যে ব্যস্ত স্বরে আওড়ালেন, জিত ছেড়ে দ্রুত তৈরি হয়ে নাও মায়ান রিয়ান, জানো যেতে হবে, তাহলে তো জেদ কেন করো? বাবার কথায় দুজনে বেশি করে ডুকরে উঠল। ঈশানী পাশ থেকে অনুনয় করে বলল, ওদের রেখেই যাও না ছোট মামু, কদিন পরই না হয়ে যাবে।
হ্যাঁ, তোমাদের ভাই বোনদের তো আড্ডা দিলেই ভালো লাগে। এদিকে যে তাদের স্কুল আছে তার বেলায়। ঈশানী জবাব দিল না, গিয়ে বসে পড়ল ভাইদের পাশে। ওই মুহূর্তে বাড়িতে প্রবেশ করলো রুদ্ধ। চাচির ফোন পেয়েই দ্রুত চলে এসেছে। এসে দাঁড়াতেই দুই ভাই দৌড়ে এসে ভাইয়ের কোমর জড়িয়ে ধরল। অভিযোগের স্বরে মায়ান বলে উঠল, ভাইয়া দেখো না, বাবা তখন থেকে বকছে আমাদের। বলো না এখানে রেখে যেতে, এখানে কি কোনো স্কুল নেই? বলো না ভাইয়া। রুদ্ধ ভাইদের অবস্থা দেখে জোরে একটা শ্বাস ফেলে চাচার পানে তাকিয়ে বলল, এবার অন্তত ঢাকায় শিফট হও চাচু, নাহলে চাচির সহ সবাইকে এখানে রেখে দিয়ে তুমি একা একা থাকো। এই ছেলে যে তার ভাইদের পক্ষ নেবে তা তো জানা কথা। তাই বলে ওনাকে বউ ছেড়ে থাকতে বলবে? উপায় না পেয়ে বললেন, ঠিক আছে, চেষ্টা করব এবারের পোস্টিং ঢাকায় করার। কিন্তু আপাতত তোমার ভাইদের বলো খুশি মনে ফিরে যেতে। রুদ্ধ দুই ভাইকে নিজের থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, এখন দুজন চাচার সাথে যান, আমি কিছুদিন বাদে গিয়ে আপনাদের নিয়ে আসবো, ঠিক আছে? এবার চাচা না মানলেও আমি আপনাদের ঢাকায় ভর্তি করার ব্যবস্থা করব, কথা দিচ্ছি, যাতে আপনারা নিজেদের বাড়িতে থাকতে পারেন। এখন খুশি তো? ভাইয়ের কথায় দুজনের মুখে একটু হলেও হাসি ফুটল। মাথা নেড়ে সায় জানাতেই রুদ্ধ পুনরায় বলল, তাহলে এখন রেডি হয়ে নিন, বের হতে হবে তো, আমাকেও কাজে ফিরতে হবে। ভাইয়ের আজ্ঞা পেয়ে খারাপ লাগলেও দু ভাই ছুটে গেল ওপরে। মরিয়ম বেগম আর রামিদ সাহেব তৈরি হয়েই আছেন। রুদ্ধ সোফায় গিয়ে বসে ভাইদের ফিরে আসার অপেক্ষায় রইল। চাচা শ্বশুর চলে যাবে বিধায় এখন আর উপরে গেল না অদ্রিজা। নূরজাহান বেগম কিছু খাবার প্যাক করে এনে তা কাজের লোকের সাহায্যে গাড়িতে রেখে এলেন। মায়ান হিয়ান কোনো মতে চেঞ্জ করেই নিচে নেমে এলো। সাথে এলো রায়া। রায়া সহ দুজনেরই মুখে এক ফোঁটাও হাসি নেই। তিনজন আসতেই সবাই বাইরের দিকে চলল। ব্যাগপত্র অলরেডি সব গাড়িতে তোলা। রাশিদুল সাহেব আর রোনাক ব্যতীত সবাই এখন উপস্থিত আছেন। মায়ান ভাইয়ের হাত ধরে বের হলেও হিয়ান ভাবির হাত ধরে বের হলো। গাড়ি পর্যন্ত এসে হিয়ান ইশারা করে ভাবিকে নিচু হতে বলল। অদ্রিজা কিঞ্চিত ঝুঁকতেই ছোট হিয়ান চওড়া হেসে বলে উঠল, শোনো ভাবি, আমরা এরপর যখন আসবো এ বাড়িতে ছোট্ট একটু পুচকু নিয়ে পুচকুকে নিয়ে খেলা করব, ওর সাথে খেলবো, এখান থেকে আর যাবো না, মনে থাকবে তো ভাবি? ছোট দেবরের কথা বুঝতে অসুবিধা হলো না। লোকটা তো তার পাশেই দাঁড়িয়ে, নিশ্চয়ই শুনেছে। তাছাড়া বড়দের সামনে এইভাবে বলায় অদ্রিজা লজ্জায় আর অস্বস্তিতে সোজা হয়ে দাঁড়াতেই ভুলে গেল। কি জবাব দেবে তাই বুঝল না। রুহানি বেগমের মুখে অমাবস্যার চাঁদ দেখা দিলেও মরিয়াম বেগম আর নূরজাহান বেগম ছেলের কথা শুনে কিঞ্চিত হেসে ফেললেন। তবে মুখে কিছু বলে বৌমাকে আর লজ্জায় ফেললেন না। এদিকে রুদ্ধ যেন থমকে দাঁড়িয়ে আছে। নিজের স্ত্রীকে এখনো পর্যন্ত জড়িয়ে ধরার সৌভাগ্যই হলো না, সেখানে তার ভাই এত বড় আবদার জুড়ে দিল। মেয়েটার মন পড়তে পেরে আর এখনও সেখানে ঝুঁকে থাকতে দেখে হাসি পেল রুদ্ধর। বউকে লজ্জা থেকে বের করতে ভাইয়ের উদ্দেশ্যে বলল, এই চ্যাম্প, এখন গাড়িতে উঠুন দ্রুত, নাহলে পৌঁছাতে রাত হবে তো, ফাস্ট করুন। ভাইয়ের ব্যস্ততা দেখে হিয়ান মুখ ভোতা করে গাড়িতে উঠে বসলো। সেই সাথে বাকি সবাই উঠে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। মায়ান হিয়ান দুপাশে জানালা দিয়ে মুখ করে সবার দিকে ক্রন্দনরত চাহনে নিক্ষেপ করে হাত মেরে বিদায় জানালো। অদ্রিজা এতক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে, সেও হাত নেড়ে টাটা দিল। গাড়িটা চোখের আড়াল হতেই এক এক করে সবাই বাড়ির ভেতরে প্রবেশ করতে শুরু করলো। অদ্রিজা আর চোখে একবার স্বামীর পানে তাকিয়ে দ্রুত গাড়ির ভেতর চলে গেল, যেন সে লোকটার থেকে পালাতে চাইছে। রুদ্ধ সেদিকে এক পলক তাকিয়ে থেকে নিজেও গাড়িতে চড়ে পুনরায় কাজে ফিরে গেল। অদ্রিজাকে বিদায় জানিয়ে পথ চলতে শুরু করলো প্রিয়তা। রিকশা থামিয়ে তাতে চড়তেও আটক লাগছে। সে পথচারীদের মতো হাঁটতে শুরু করলো। ফোনটা বের করে তাতে মনোনিবেশ ঘটালো। দুপা এগিয়েই আকস্মাৎ কারোর সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। ভুলটা তো তারই। ফোনের দিকে তাকিয়ে পথ চলা ঠিক হয়নি, তাই সরি বলার উদ্দেশ্যে মাথা তুলে তাকাতেই সম্মুখে রোনাককে দেখে নিশ্চুপ হয়ে গেল। এই ছেলে এ সময় এখানে কি করছে? ফর্মাল ড্রেস আপে আছে, মনে হচ্ছে অফিস থেকে এসেছে। কোথাও যাচ্ছে নাকি? গেলে যাক, কিন্তু তার সামনে এভাবে কেন পড়তে হবে? তার ভাবনার মাঝেই রোনাক কটাক্ষ করে বলে উঠল, রাতের অন্ধকারে ধাক্কা লাগা স্বাভাবিক, তাই বলে কি দিনের আলোতেও চোখে দেখতে পান না? নাকি ইচ্ছা করে ধাক্কা খেতে চাইছিলেন?
প্রিয়তার ভুরুতে ভাঁজ পড়ল। সে নাকি ইচ্ছে করে এই লোকের সাথে ধাক্কা খেতে চাইবে, হাস্যকর। আর এই লোক কি তাকে ইনডাইরেক্টলি খানা বলতে চাইল? কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ মুচকি হেসে বলল, আরে বান্ধবীর দেবর যে, কেমন আছেন? কি বলুন তো, দিনের আলোতে বান্ধবীর কালাচাঁদ দেবরকে ঠাউর করতে পারি না। কিছু মনে করবেন না প্লিজ।